বাংলাদেশে ফুটবল কিন্তু একটি খেলা নয়, এটি হচ্ছে আবেগ, এটি হচ্ছে ভালোবাসা। কারণ প্রতি বছরই যখন 4 বছর পরে পরে ওয়ার্ল্ড কাপ আসে, তখনই কিন্তু শুরু হয়ে যায় ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। আর এই প্রতিদ্বন্দ্বিতায় প্রমাণ করে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা। এই প্রতিদ্বন্দ্বিতা শুধু গ্রামের ছোট রাস্তা থেকে শুরু করে শহরের বড় ভবনের ছাদ পর্যন্ত ছেয়ে যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, যা প্রমাণ করে এদেশে তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আবেগ, তাদের প্রতি যে মায়া মমতা, তাদের যে ফ্যান বেজ বাংলাদেশে রয়েছে। বিদেশিরা হয়তো বাংলাদেশিদেরকে প্রশ্ন করে, বাংলাদেশ তো ফুটবল বিশ্বকাপ খেলে না, তাহলে ফুটবলের প্রতি তারা এত উন্মাদ কেন, এত জনপ্রিয় কেন, এত গলা ফাটাই কেন, এত সোশ্যাল মিডিয়াতে এত ঝড় তুলে কেন? প্রশ্নের উত্তর একটাই, তারা ফুটবলকে ভালোবাসে, তারা তাদের প্রিয় দলকে ভালোবাসে, তারা তাদের দলকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসে, তারা তাদের দেশের তারকাকে ভালোবাসে। তোমরা যদি মেসির দিকে লক্ষ্য করো, মেসির কারণে হয়তো অনেক আর্জেন্টিনাকে পছন্দ করে। অন্যদিকে ব্রাজিলে রয়েছে নেইমার, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, তাদের মতো তারকাদের জন্য কিন্তু ব্রাজিলকে তারা পছন্দ করে। আচ্ছা, আমরা সেই কথাই না যে বাংলাদেশের কোন দেশের ফ্যান বেজ বেশি, ব্রাজিলের না আর্জেন্টিনার? এই প্রশ্নটা খুবই জটিল। কারণ আমরা যখন লক্ষ্য করি, দেখা গেছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন তর্ক বিতর্ক হয়, তখন দেখা গেছে অর্ধেক ফ্যান বেজ ব্রাজিলের, অর্ধেক ফ্যান বেজ আর্জেন্টিনার। কিন্তু এখন কথা হচ্ছে এই ফ্যান বেজের মধ্যে কে এগিয়ে? আসলে আমি দুই দলকে এগিয়ে রাখবো, কারণ তারা দুই দলই ফুটবলকে ভালোবাসে, তারা কখনো হার মানতে শেখান না। কারণ সবাই উপরে থাকতে চায়, কেউ নিচে নামতে চায় না। তারা তাদেরকে, ব্রাজিলকে আর্জেন্টিন ফ্যানরা 7 আপ বলে চায়। 2014 বিশ্বকাপে তোমরা যদি লক্ষ্য করো, সেমিফাইনালে ঘরের মাঠে 94 বছরের ইতিহাসে কোন দল যদি হেরে থাকে, তারা 7 গোল খেয়ে হেরেছে। আর মেসিকে তারা পেসি বলে চাটাই, বা আদার্স যদি ক্রোয়েশিয়ার সাথে 2018 সালে 3 পিস খেয়েছিল, মানে 3 গোল খেয়েছিল, এই জন্য তারা তাদেরকে 3 পিস বলে চাটাই। বা সৌদির সাথে 2টা গোল খেয়ে তারা হেরেছিল, এই জন্য তারা বিভিন্ন অ্যাঙ্গেলে চেতায়। বা স্পেনের সাথে যে 6টা গোল খেয়েছিল, এই অ্যাঙ্গেল গুলোকে ধরে তারা চেতায়। বা থিয়াগো ম্যারাডোনার একটি হ্যান্ড গোল ছিল, যে গোলের কারণে আর্জেন্টিনা গোল জিতেছিল, এবং পরবর্তী ম্যারাডোনা নিজেই স্বীকার করেছিল যে তার এটা হ্যান্ড গোল ছিল। এই কারণে হয়তো তারা আর্জেন্টিনাকে জোর আর্জেন্টিনা বলে বা আদার্স বলে। কিন্তু তর্ক বিতর্ক লেগেই থাকে, কিন্তু এই তর্ক বিতর্কটার মধ্যে মজা আছে। কারণ তর্ক বিতর্কটা যেটা হয় আর কি, ওইটার প্রতি তোমার যে একটা মজা থাকে বা আনন্দ থাকে, যে তর্ক বিতর্ক নাই হয়। মনে করো তুমি একটা ম্যাচ খেলতেছো, ক্রিকেট ম্যাচ খেলতেছো, এখন তুমি যে ওয়ালের সাথে খেলো, ওয়াল থেকে বল আসলে তুমি কি মারলে কি সেটা কোনো অনুভূতি হবে? কিন্তু এই খেলাটাই যদি তুমি গ্রাউন্ডে গিয়ে খেলো, তোমার অপোনেন্টে যদি কেউ থাকে, তখন যদি খেলো, তাহলে তুমি তখন খেলাটার ফিল পাবা। কারণ প্রতিপক্ষে যখন কেউ থাকবে, এখন তোমার কথা বলার মতো কেউ থাকবে, বা তোমার কি বলে, তুমি তার বিপক্ষে খেলবে, তখন তুমি কিন্তু সেটাকে মজা পাবে। তুমি হারো বা জিতো, খেলার মধ্যে হার জিত থাকতেই পারে। তুমি ব্রাজিল ফ্যান, তুমি আর্জেন্টিনা ফ্যান, এতে কোনো সমস্যা নেই, কারণ তুমি রিয়াল ফুটবল ফ্যান। ফুটবল ফ্যানরা কখনো কাউকে ট্রল করে না, খেলাটাকে উপভোগ করে। হয়তো ফ্রেন্ডদেরকে সোশ্যাল মিডিয়াতে বা টিকটক, ফেসবুকে তোমরা পৌঁছাও যে আজকে তার দল হেরেছে, তার দলের প্লেয়ার ভালো পারফর্ম করতে পারে না। কিন্তু তুমি লক্ষ্য করবে, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, তারা হচ্ছে কি বলবো, একেবারে হাই লেভেলের প্লেয়ার। এই যে একটা বাংলায় একটা প্রবাদ আছে না, ডেকি যদি স্বর্গেও যায়, তারপরে কিন্তু ডেকি ধান ভাঙে। বুঝতে পেরেছো কথাটা? মেসি, রোনালদো, নেইমার, তাদের পারফর্ম করার কোনো বয়স লাগে না, কোনো সময় লাগে না। তারা যে কোনো ম্যাচে যে কোনো সময় পারফর্ম করতে পারে, কারণ তারা সেই পারফর্ম করার যোগ্যতাটা রাখে। কেন জানো? তারা হচ্ছে কি সময়ের সেরা ফুটবল। তারা 20 শতাব্দীতে যে পরিমাণ পারফর্ম দিয়েছে, আমাদেরকে যে পরিমাণ নাইট উপহার দিয়েছে, অন্য কোনো ফুটবলার দিতে পারেনি। মেসি, রোনালদো তারা এক যুগ ধরে পারফর্ম করছে। নেইমার, অবশ্য নেইমারের ক্যারিয়ারটা পুরোটাই ইনজুরির কারণে হয়তো প্রায় শেষের দিকে। হয়তো এবারও সে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছে, আশা করি সে ভালো পারফর্ম করবে। আঞ্জেলিক হয়তো এই জন্য তাকে দলে নিয়েছে, এবং তার লাস্ট বিশ্বকাপ এটা। লিওনেল মেসি বলেছিল 2022 বিশ্বকাপই লাস্ট বিশ্বকাপ, কিন্তু দেখা গেল সে খেলতে খেলতে যে 26 বিশ্বকাপের কাছাকাছি চলে এসেছে, এবং সে মনে করলো না, আমার দল তো এখন ভালো ফর্মে রয়েছে, আমি একটা রিস্ক নিয়ে দেখি, যদি আমি একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারি তাহলে ভালো। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল বলো, পর্তুগাল কিন্তু পর্তুগালে কি বলবো, যদি মিডফিল্ডের যদি তালিকা করা হয়, আমার মতে বর্তমান সময়ের সেরা মিডফিল্ড পেয়েছে কিন্তু পর্তুগাল। পর্তুগালের যদি আমি কয়েক টপ প্লেয়ারের নাম বলি, ডিয়েগো কোস্টা গোলকিপিং পজিশনে রয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার, এন্ড ব্রুনো ফার্নান্দেজ, thiago সিলভা, জোয়াও নেভিস এর মতো তারকারা রয়েছে, যা পর্তুগালকে দলকে ভালো কিছু এনে দিতে পারে। কারণ তারা সময়ের সেরা মিডফিল্ড পেয়েছে। এবার যদি ওয়ার্ল্ড কাপ পর্তুগাল যদি না জিততে পারে, আমার মনে হয় না আর আগামী 20 বছরে তারা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, কারণ পর্তুগাল সময়ের সেরা দলটা পেয়েছে। আর ব্রাজিল দলটা হয়তো ব্যালেন্স টিম, হয়তো তারা তাদের প্লেয়াররা দুর্দান্ত ফর্মে নেই, কিন্তু তাদের দলটা ব্যালেন্সড একটা দল হয়েছে। তারা যদি সকল প্লেয়ার যদি ভালো করে পারফর্ম করতে পারে, তাহলে তারা ওয়ার্ল্ড কাপের ভালো একটা সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল তো আশা করা যায়। তবে ব্রাজিল দলে যদি নেইমার জুনিয়র রয়েছে, ভিনিসিয়াস জুনিয়র রয়েছে, তাছাড়া রয়েছে রাফিনিয়া। রাফিনিয়া কিন্তু খুব ভালো পারফর্ম করেছে বার্সেলোনাতে, এবং এনরিকের মতো তরুণ তারকারা রয়েছে, যারা কিন্তু বিশ্বমঞ্চে ব্রাজিলকে রিপ্রেজেন্ট করতে পারে। এবং সব থেকে অবাক করার বিষয়, আমি যদি 4টা দলকে এগিয়ে রাখি, 4টা দলের মধ্যে কাকে কাকে এগিয়ে রাখবো? এক কথা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের যদি অ্যাটাকিং লাইন আপটা ভাই তুমি দেখো, পুরো মাথা তোমার ঘুরে যাবে। বিশ্বাস করো ভাই, ফ্রান্সের দলটা ভাই কি বলবো, একবার সব লেভেল থেকে ডিফারেন্ট। তুমি যে ফ্রান্সের দিকে লক্ষ্য করো,
ফ্রান্সের দলে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ আসলে যেন তার গতির ঝড় বেয়ে যায়, তার ভিতরে আলাদা একটা আত্মা ভর করে, কি বলবো, কিলিয়ান এমবাপ্পে। আচ্ছা, পরবর্তী দিকে রয়েছে ওসমান ডেম্বেলে। বর্তমানে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, টানা 2বার পিএসজি কে জিতেছে, সে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট দিয়েছে এবং তার কারণে কিন্তু পিএসজি ইউসিএল জিতেছে এবং সে কিন্তু কত ব্যালন ডিওরে জিতেছে। এবারে ব্যালন ডিওর লিস্টে নামে সবার আগে রয়েছে কিন্তু ওসমান ডেম্বেলে, তাছাড়া রয়েছে কান্তে, আর সবচেয়ে বড় কথা রাইট উইঙ্গে রয়েছে কিন্তু অসিলি, যে কিনা জার্মান লিগের ক্লাব বায়ার্ন মিউনিখে খেলে। তাকে 1v1 বিট করা আমার মনে হয় না কোনো প্লেয়ারের সম্ভব হবে, কারণ এই কারণে ফ্রান্স কিন্তু শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু ইংল্যান্ড দলটাও কিন্তু ওরকম ভাবে দাবিদার ছিল। ইংল্যান্ড দলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখবো কুল পালমার বাদ পড়েছে দল থেকে, হেডারসন বাদ পড়েছে, কি ভাবা যায় এই টপ প্লেয়ার গুলো দল থেকে বাদ পড়েছে, কারণ এই প্লেয়ার গুলো বর্তমানে ফর্মে নাই। এই ফর্ম না থাকার কারণে কিন্তু এই প্লেয়ার গুলো একেবারে বাদ পড়ে। এখন সবগুলো দল মোটামুটি রিভিউ দিলাম, ব্রাজিল দিলাম, আর্জেন্টিনা দিলাম, ফ্রান্স দিলাম, ইংল্যান্ড দিলাম, এখন পর্তুগালও দিলাম। এখন সব থেকে বড় কথা হচ্ছে নেদারল্যান্ড। কি নেদারল্যান্ড নামটা তোমরা শুনে অবাক হচ্ছ? নেদারল্যান্ড কিন্তু এরকম মানে একটা দল, তারা 2010 সালে ফাইনাল খেলেছে, কিন্তু সেমিফাইনাল খেলেছে, 2018-তে কোয়ার্টার ফাইনাল খেলেছে, 2022-এ আবার কোয়ার্টার ফাইনাল খেলেছে। তারা কিন্তু প্রত্যেকবার একটা ব্যালেন্স টিম করে, তারা আনফরচুনেটলি ভাগ্যের কাছে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে হেরে যায়। এটা হচ্ছে তাদের ব্যর্থতা, কারণ 2010 সালে কিন্তু অন্যতম সেরা দাবিদার ছিল ওয়ার্ল্ড কাপের নেদারল্যান্ড। আনফরচুনেটলি সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু স্পেন জিতে যায়। এবং 2014 দিকে তোমরা যদি লক্ষ্য করো, 2014-তে কিন্তু আর্জেন্টিনার সাথে তাদের ম্যাচটা খুব টাইট একটা ম্যাচ ছিল, কিন্তু পরবর্তীতে ট্রাইব্রেকার হেরে যায়। আবার পরবর্তী 2022 সালে যখন আর্জেন্টিনার সাথে কোয়ার্টার ফাইনালে দেখা হয় নেদারল্যান্ডে, আর্জেন্টিনা যদি কোনো টাইট ম্যাচ খেলে থাকে আমার মতে 2022 ওয়ার্ল্ড কাপে, সেই ম্যাচটা হচ্ছে নেদারল্যান্ডের সাথে, কারণ এই ম্যাচটাতে সব ছিল, রাইভালরি ছিল, পিক ছিল, সেলিব্রেশন ছিল, গোল ছিল, এন্ড আদার্স ওয়াজ ওয়েল এজ সবই ছিল। তোমরা যদি দেখো ওই ম্যাচটা লাস্ট মিনিটে ফ্রি কিক থেকে নেদারল্যান্ডের প্লেয়ার গোল করে এবং স্কোর 2-2 সমতায়। তারপরে কিন্তু একটা টাইম খেলাটা কিন্তু আবার করে, খেলা কিন্তু পরে আর গোল হয়নি। পরে তখন আবার ট্রাইব্রেকারে যায়, ট্রাইব্রেকারে গেলেই তুমি জানো এমিলিয়ানো মার্টিনেজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং তার নৈপুণ্যে কিন্তু আর্জেন্টিনা সেমিফাইনালে চলে যায় এবং সেইখান থেকে কিন্তু আর্জেন্টিনা বিশ্ব জয় করে। আচ্ছা, সেই কথায় না যে কিন্তু আমি এবার নেদারল্যান্ডকে এগিয়ে রাখবো। তবে আমার মধ্যে 4 সেমিফাইনালিস্টের মধ্যে যারা থাকতে পারে তাদের মধ্যে অন্যতম হচ্ছে নেদারল্যান্ড, ফ্রান্স এবং পর্তুগাল, আর্জেন্টিনা। ব্রাজিলকে আমি কোয়ার্টার পর্যন্ত রাখবো। তোমার প্রেডিকশন কি সেইগুলো কমেন্টে জানাও এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো, এবং সামনে আরো গিভওয়ের ভিডিও আছে, তোমরা যদি সাথে থাকো তাহলে আমরা একটা বড় লেভেলের গিভওয়ে করবো। আর সব থেকে বড় একটা কথা, আমাদের ওয়ার্ল্ড কাপ শেষে কিন্তু প্রিমিয়াম গিভওয়ে মানে বুঝো অলমোস্ট 5 or 10 কে গিভওয়ে হবে। তো আমাদের তোমাদের সাথে চ্যানেলের সাথে থাকো। তো সকলকে ধন্যবাদ। স্টে টিউনড উইথ দ্য এমএস স্পোর্টস অ্যারিনা।